বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে স্বাগত জানাচ্ছি সকল একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের। আমাদের আজকের আলোচ্য বিষয় রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় তথা পরিবেশ রসায়ন থেকে নেয়া বায়ুমণ্ডলের উপাদান। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু বায়ুমণ্ডলের উপাদান। তো বায়ুমণ্ডলের উপাদান জানার আগে আমাদের জেনে নেওয়া দরকার বায়ুমণ্ডল কি। তাহলে আমরা প্রথমে শিখব বায়ুমণ্ডল কি বা বায়ুমণ্ডল কাকে বলে। তোমরা খাতা কলম নাও এবং আমার সাথে সাথে তোমরা লিখো। তাহলে বায়ুমণ্ডল কি, তাই লিখো তোমরা এখন যে বায়ুমণ্ডল কি। বায়ুমণ্ডল, তো বায়ুমণ্ডল হলো সমুদ্রপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত গ্যাস, সূক্ষ্ম ধূলিকণা ও জলীয় বাষ্পের যে অদৃশ্য মিশ্রণ পৃথিবীকে বেষ্টন করে পৃথিবীর সঙ্গে আবর্তন করে চলছে তাকেই বায়ুমণ্ডল বলে। আমি আরেকবার বলতেছি, সমুদ্রপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত গ্যাস, সূক্ষ্ম ধূলিকণা ও জলীয় বাষ্পের যে অদৃশ্য মিশ্রণ পৃথিবীকে বেষ্টন করে পৃথিবীর সাথে আবর্তন করে চলছে তাকেই বায়ুমণ্ডল বলে। অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আমরা যদি সংক্ষেপে বলতে চাই তাহলে আমরা বলতে পারি যে মিক্সচার অফ গ্যাসেস দ্যাট সারাউন্ডিং দ্য আর্থ। লিখতে পারো তোমরা that surrounding এটাই হচ্ছে আমাদের বায়ুমণ্ডল। অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত গ্যাস, সূক্ষ্ম ধূলিকণা ও জলীয় বাষ্পের যে মিশ্রণ বা অদৃশ্য মিশ্রণ পৃথিবীকে বেষ্টন করে পৃথিবীর সঙ্গে আবর্তন করে চলছে তাকেই বায়ুমণ্ডল বলে। অর্থাৎ বায়ুমণ্ডল হচ্ছে সমুদ্রপৃষ্ঠ বা সি লেভেল থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত উপরের দিকে। আর এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি যে মিক্সচার অফ গ্যাসেস দ্যাট সারাউন্ডিং দ্য আর্থ। এখন আমরা জানব বায়ুমণ্ডলের উপাদান কি। বায়ুমণ্ডলের উপাদান, তো বায়ুমণ্ডলের উপাদানসমূহকে 3টি শ্রেণীতে বিভক্ত করা যায়। তো বায়ুমণ্ডলের উপাদানসমূহকে 3টি শ্রেণীতে বিভক্ত করা যায়। 1, প্রধান উপাদান। বা মেজর কম্পোনেন্ট। এখানে প্রধান উপাদান হিসাবে বায়ুমণ্ডলে থাকবে নাইট্রোজেন, অক্সিজেন এবং জলীয় বাষ্প। নাইট্রোজেন এর শতকরা পরিমাণ হচ্ছে 78.084%। তোমরা লিখে নাও। অক্সিজেন হচ্ছে 20.94%। আর জলীয় বাষ্প অবস্থা ভেদে এটা আমরা বলতে পারি 0.1 থেকে 4%-এর মধ্যে হয়ে থাকে। তাহলে প্রধান উপাদানের মধ্যে হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন এবং জলীয় বাষ্প। নাইট্রোজেন 78.084%, অক্সিজেন 20.94% এবং জলীয় বাষ্পের পরিমাণ হচ্ছে বায়ুমণ্ডলে 0.1 থেকে 4%। এখন আমরা জানব
গৌণ উপাদান বা মাইনর কম্পোনেন্ট সম্পর্কে। গৌণ উপাদান, এই গৌণ উপাদানের মধ্যে আর্গন এবং কার্বন ডাইঅক্সাইড, আর্গন এবং কার্বন ডাইঅক্সাইড। আর্গনের শতকরা পরিমাণ হচ্ছে 0.934%। তাহলে আর্গনের পরিমাণ হচ্ছে 0.934% এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে 0.035%। 035%। এছাড়াও আরও এক ধরনের উপাদান আছে যেগুলো খুবই সামান্য পরিমাণে বায়ুমণ্ডলে বিরাজ করে, সেগুলোকে আমরা বলতে পারি অতি নগণ্য কণা বা ট্রেস কম্পোনেন্ট। অতি নগণ্য কণা, এই অতি নগণ্য কণা আমরা লিখে নিই। অতি নগণ্য কণা, 3 নম্বর হচ্ছে অতি নগণ্য কণা বা ট্রেস উপাদান। এই অতি নগণ্য কণার মধ্যে রয়েছে হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রিক অক্সাইড। আমি আবার বলতেছি, হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রিক অক্সাইড। এখন আমরা জানব বায়ুমণ্ডলের প্রকারভেদ। তো বায়ুমণ্ডলকে সাধারণত 2টি শ্রেণীতে বিভক্ত করা যেতে পারে। এক, উপাদানের তারতম্যের উপর ভিত্তি করে, আর একটা হচ্ছে তাপমাত্রার তারতম্যের উপর ভিত্তি করে। তাহলে আমরা শিখব প্রথমে উপাদানের তারতম্যের উপর ভিত্তি করে বায়ুমণ্ডলের প্রকারভেদ। তাহলে উপাদানের, তোমরা লিখো, তারতম্যের উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে বায়ুমণ্ডলকে 2টি শ্রেণীতে ভাগ করা যায়। এক, হোমোস্ফিয়ার বা সমমণ্ডল। 2 নম্বর হচ্ছে হেটারোস্ফিয়ার বা বিষমমণ্ডল। তাহলে উপাদানের তারতম্যের উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে 2টি শ্রেণীতে ভাগ করা যায়। একটা হচ্ছে হোমোস্ফিয়ার আর একটা হচ্ছে হেটারোস্ফিয়ার। হোমোস্ফিয়ার মানে হচ্ছে সমমণ্ডল এবং হেটারোস্ফিয়ার হচ্ছে বিষমমণ্ডল। তাহলে এখন আমরা জানব এই হোমোস্ফিয়ারটা কি। হোমোস্ফিয়ার হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 85 কিলোমিটার, তাহলে সমুদ্রপৃষ্ঠ থেকে 85 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই অঞ্চল। এই অঞ্চলে গ্যাসের অনুপাত সমান থাকে বলেই একে হোমোস্ফিয়ার বলা হয়, অর্থাৎ গ্যাসের অনুপাত সমান থাকে। এরপরে আসি হেটারোস্ফিয়ার। হেটারোস্ফিয়ার হচ্ছে 85 কিলোমিটারের উপরের অংশ। এই অংশটাতে গ্যাসের অনুপাত সমান থাকে না, এজন্য এই অংশটাকে আমরা বলি হেটারোস্ফিয়ার। যেহেতু হোমোস্ফিয়ার হচ্ছে সমমণ্ডল, এখানে গ্যাসের অনুপাত সমান থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে সমমণ্ডল। আর হেটারোস্ফিয়ার, এখানে গ্যাসের অনুপাত সমান থাকে না, এখানে যতই উপরের দিকে যাওয়া যায় মাধ্যাকর্ষণ বলের প্রভাবে ততই গ্যাসের ঘনত্ব হ্রাস পায়, অর্থাৎ গ্যাসের যে অনুপাত, এই অনুপাতটাও ঠিক থাকে না বা স্থির থাকে না, এই জন্য এটাকে বলা হচ্ছে বিষমমণ্ডল বা হেটারোস্ফিয়ার। এখন আমরা জানব তাপমাত্রার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ। তাপমাত্রার তারতম্য অনুসারে তো তাপমাত্রার তারতম্য অনুসারে 5টি ভাগে ভাগ করা যায়। তা হচ্ছে 1 নম্বরে লেখো তোমরা
ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার। 2 নম্বর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। 3 নম্বর হচ্ছে মেসোস্ফিয়ার। 4 নম্বর হচ্ছে থার্মোস্ফিয়ার। এই 5 নম্বর হচ্ছে এক্সোস্ফিয়ার। তাহলে আমরা তাপমাত্রার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলকে 5টি ভাগে ভাগ করতে পারি। তা হচ্ছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার, এই 5টি শ্রেণীতে। এখন আমরা জানব ট্রপোস্ফিয়ার সম্পর্কে। ট্রপোস্ফিয়ার এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 15 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। তাহলে সমুদ্রপৃষ্ঠ থেকে 15 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে অঞ্চল, সেটাকে আমরা বলতেছি ট্রপোস্ফিয়ার। এর তাপমাত্রা 25 ডিগ্রি থেকে -56 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। 25 থেকে -56 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বিরাজ করতে পারে এই ট্রপোস্ফিয়ার লেয়ারে। আর বায়ুমণ্ডলের প্রায় 75% অ্যাটমসফিয়ার এই অঞ্চলেই বিরাজ করে। তবে এই অঞ্চলের আরেকটা নাম হচ্ছে অশান্ত মণ্ডল। কেন এর নাম অশান্ত মণ্ডল? এই অশান্ত মণ্ডল নাম হওয়ার কারণ হচ্ছে এখানে ঝড়, বৃষ্টি, মেঘ তথা যত প্রাকৃতিক দুর্যোগ আছে সব এই মণ্ডলেই ঘটে থাকে। ভূপৃষ্ঠ থেকে যতই উপরের দিকে যাওয়া যায়, উচ্চতা বৃদ্ধির সাথে সাথেই এই অঞ্চলের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে এবং এটা প্রতি 1 কিলোমিটারে এর তাপমাত্রা প্রায় 6.4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পায়। তাহলে প্রতি কিলোমিটারে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা হ্রাস পেতে থাকে। তাহলে উচ্চতা যদি বৃদ্ধি পায়, তাহলে উচ্চতা বৃদ্ধি পেলে তাপমাত্রা হ্রাস পায়। এর কারণটা কি? এর কারণ হিসাবে আমরা বলতে পারি যে এখানে বিদ্যমান জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন, এই গ্যাসসমূহ সূর্যরশ্মি থেকে আসা আইআর অঞ্চলের আলো শোষণ করে এবং সমুদ্রপৃষ্ঠ ও ভূপৃষ্ঠ ভিসিবল আলো অ্যাবজর্ব করে। তাহলে আইআর অঞ্চলের আলো অ্যাবজর্ব করে জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন, আর ভিসিবল অঞ্চলের বা দৃশ্যমান অঞ্চলের আলো শোষণ করে সমুদ্রপৃষ্ঠ এবং ভূপৃষ্ঠ। এখন এই ভূপৃষ্ঠের শোষিত যে তাপশক্তি, এটা পুরোটাই ভূপৃষ্ঠের কাজে লাগে না। ফলে ভূপৃষ্ঠ কী করে? এই শক্তিটাকে তাপশক্তি আকারে বিকিরণ করে। যখনই ভূপৃষ্ঠ এই শক্তিটাকে তাপশক্তি আকারে বিকিরণ করে, তখন বায়ুমণ্ডলে থাকা গ্যাসসমূহ বা উপাদানের যে সমসত্ব মিশ্রণ রয়েছে, এই সমসত্ব মিশ্রণ ভূপৃষ্ঠ থেকে নির্গত বিকিরণ ভেদ করে যখন উপরের দিকে উঠতে থাকে, তখন এই গ্যাসসমূহ ওই তাপশক্তিটাকে শোষণ করে। যখনই তাপশক্তি শোষণ করে, তখন এই তাপমাত্রা হ্রাস পায়। তাহলে আমরা কি বলতে পারি যে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে ট্রপোস্ফিয়ার অঞ্চলে তাপমাত্রা কেন হ্রাস পায়? এর কারণ হচ্ছে সূর্যরশ্মির আইআর অঞ্চলের আলো শোষিত হয় জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন দ্বারা, এবং সূর্যরশ্মির দৃশ্যমান অঞ্চলের আলো শোষিত হয় সমুদ্রপৃষ্ঠ ও ভূপৃষ্ঠ দ্বারা। ভূপৃষ্ঠের শোষিত বিকিরণ তাপশক্তি আকারে
ট্রোপোস্ফিয়ারে ফিরে আসে। ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চল বা স্তর উষ্ণ থাকে। এর গড় তাপমাত্রা প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস হয়। এই অবস্থায় বায়ুমণ্ডলে থাকা গ্যাসীয় উপাদানগুলো সমসত্ব আকারে বিরাজ করে। তো ভূপৃষ্ঠ থেকে নির্গত বিকিরণ উক্ত গ্যাসের মিশ্রণ ভেদ করে উপরে ওঠার সময় উপাদানগুলো দ্বারা শোষিত হয় এবং ক্রমান্বয়ে এর তীব্রতা হারায় এবং শেষ পর্যন্ত -56 ডিগ্রি সেলসিয়াসে বিরাজ করে। অর্থাৎ ট্রোপোস্ফিয়ার অঞ্চলে যতই ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যাওয়া যাবে তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে এবং সেটা 15 ডিগ্রি সেলসিয়াস থেকে 56 ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করবে। তাহলে এর কারণ কি? এর কারণ সূর্যের রশ্মি থেকে আসা যে আইআর অঞ্চলের আলো সেটা অ্যাবজর্ব হয় জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন দ্বারা, এবং দৃশ্যমান অঞ্চলের যে আলো সেটা অ্যাবজর্ব হয় সমুদ্রপৃষ্ঠ এবং ভূপৃষ্ঠ দ্বারা। তো ভূপৃষ্ঠের যে ভূপৃষ্ঠে আসা যে তাপ, এটা তাপশক্তি আকারে পরবর্তীতে আবার নিচ থেকে উপরের দিকে উঠতে থাকে। এই নিচ থেকে উপরের দিকে ওঠার সময় এই যে গ্যাসের স্তর রয়েছে এই গ্যাসের স্তর দ্বারা বা গ্যাস দ্বারা এই শক্তিটা তাপশক্তিটা অ্যাবজর্ব হয়ে যায়, এই জন্য তাপমাত্রা আস্তে আস্তে কমতে থাকে। ট্রোপোপজ হলো ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী অঞ্চল। এখন আমরা জানব ট্রোপোপজ এর ভূমিকা। এই ট্রোপোপজের ভূমিকা কি? তো ট্রোপোপজ হচ্ছে 1 নম্বর এবং 2 নম্বর যে লেয়ার বায়ুমণ্ডলের, অর্থাৎ ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার, এর বাউন্ডারি লাইন হচ্ছে ট্রোপোপজ। এই ট্রোপোপজ না থাকলে কি হতো সেটা আমরা একটু জানব। যেখানে তাপমাত্রা -56 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, ফলে এখানে জলীয় বাষ্প ঠান্ডা হয়ে কঠিন বরফে পরিণত হয়। ফলে জলীয় বাষ্প ভেদ করে স্ট্র্যাটোস্ফিয়ারে যেতে পারে না। যদি ট্রোপোস্ফিয়ার না থাকতো তাহলে জলীয় বাষ্প স্ট্র্যাটোস্ফিয়ারে প্রবেশ করত এবং স্ট্র্যাটোস্ফিয়ারে ইউভি রশ্মির প্রভাবে জলীয় বাষ্প বিয়োজিত হয়ে হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাসে পরিণত হতো এবং পৃথিবী ধুলাবালিতে ঢাকা পানিশূন্য এক গ্রহে রূপান্তরিত হতো। যেহেতু ট্রোপোপজ রয়েছে এই জন্য জলীয় বাষ্প আর এর পরবর্তী বা 2 নম্বর লেয়ারে যেতে পারে না। যেহেতু 2 নম্বর লেয়ারে যেতে পারে না, সুতরাং জলীয় বাষ্প আর ইউভি রশ্মির প্রভাবে ভেঙে হাইড্রোজেন এবং অক্সিজেনে পরিণত হতে পারে না। এখন আমরা জানব স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে। স্ট্র্যাটোস্ফিয়ার এটা হচ্ছে বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠের দিক থেকে 2য় নম্বর লেয়ার। এর উচ্চতা 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এর তাপমাত্রা -56 ডিগ্রি সেলসিয়াস থেকে -2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বিরাজমান। এই মণ্ডলকে শান্ত মণ্ডল বলা হয়, কারণ এখানে কোনো মেঘ, বৃষ্টি, শিলাবৃষ্টি, ঝড় তুফান এখানে ঘটে না। সুতরাং এই অঞ্চলকে বলা হচ্ছে শান্ত মণ্ডল। আর এখানেই রয়েছে, এখানে 25 থেকে 30 কিলোমিটারের মধ্যে রয়েছে ওজোন লেয়ার। এই 25 থেকে 30 কিলোমিটারের মধ্যে থাকা ওজোন লেয়ারের কারণে ইউভি রশ্মি থেকে আমরা নিরাপদ থাকি, বা ইউভি রশ্মির যে তীব্রতা তা পুরোপুরি পৃথিবীকে আঘাত করতে পারে না। তো এই অঞ্চলের
25 থেকে 30 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে ওজোন লেয়ার, এই ওজোন স্তরে সূর্যের আলোর ইউভি রশ্মি শোষণ করে পৃথিবীর প্রাণীকুলকে এর ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত রাখে। এই উচ্চ শক্তির ইউভি রশ্মি রাসায়নিক বন্ধনকে ভেঙে দিতে পারে, বায়োলজিক্যাল প্রক্রিয়াকে বিনষ্ট করতে পারে এবং ক্যান্সার রোগ সৃষ্টি করতে পারে। তাহলে ইউভি রশ্মি কীভাবে শোষিত হয় সেটা আমরা একটু বিক্রিয়া আকারে দেখব। তো এই 25 থেকে 30 কিলোমিটারে থাকা ওজোন লেয়ার ইউভি রশ্মি যখন শোষণ করে তখন অক্সিজেন গ্যাস এবং অক্সিজেন পরমাণুর সৃষ্টি করে। আবার এই ওজোনের সাথে অক্সিজেন পরমাণু ইউভি রশ্মির সাহায্যে অক্সিজেন অণুতে পরিণত হয়। এভাবে ওজোন স্তরে ওজোন গ্যাস ইউভি লাইট শোষণ করে অক্সিজেনে পরিণত হয়। এই অঞ্চলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে, তো আমরা যদি উচ্চতা উপরের দিকে উঠতে থাকি তাহলে তাপমাত্রা এখানে বৃদ্ধি পাবে। তো স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পায়। এর কারণ কি? তো উচ্চতা বৃদ্ধির সাথে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে এই গ্রিন হাউস গ্যাস তথা ওজোন গ্যাস। তাহলে আমরা এখন জানব স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে যতই উপরের দিকে যাওয়া যাবে তাপমাত্রা ততই বৃদ্ধি পাবে। এর কারণ কি? এর কারণ হচ্ছে সূর্যের আলোর অধিকাংশ উচ্চ শক্তির বিকিরণ থার্মোস্ফিয়ারে শোষিত হয়। এর কিছু বিকিরণ স্ট্র্যাটোস্ফিয়ারে এসে অক্সিজেন অণুকে ভেঙে অক্সিজেন পরমাণুতে রূপান্তরিত করে। তাহলে অক্সিজেন অণু ইউভি রশ্মির সাহায্যে ভেঙে অক্সিজেন পরমাণু সৃষ্টি করে। এই অক্সিজেন পরমাণু আরও অক্সিজেন অণুকে আঘাত করে ওজোন গ্যাসে পরিণত করে। তবে এই ওজোন গ্যাসটা হচ্ছে অস্থায়ী। এই অস্থায়ী ওজোন গ্যাসের সাথে থার্ড বডি বা যে কোনো তৃতীয় অণু যেমন নাইট্রোজেন, অক্সিজেন ইত্যাদি হতে পারে বিক্রিয়া করে স্থায়ী ওজোন সৃষ্টি করে এবং অবশিষ্ট শক্তি এম তথা থার্ড বডিতে শোষিত হয়ে যায়। এই বিকিরণের ফলে সৃষ্ট তাপশক্তি ট্রোপোস্ফিয়ারের তাপমাত্রা -56 থেকে বৃদ্ধি করে -2তে পৌঁছায়। এটা আমরা সহজেই একটা গ্রাফ আকারে দেখতে পারি। যেখানে একটা গ্রাফ এখানে দেখা যাচ্ছে যে ট্রোপোস্ফিয়ার অঞ্চলে যতই উচ্চতা বৃদ্ধি পাচ্ছে ততই কিন্তু তাপমাত্রা হ্রাস পাচ্ছে। হ্রাস পেতে পেতে প্রায় -56 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত বিরাজ করতেছে। এরপর স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে যতই উপরের দিকে যাওয়া যাচ্ছে তাপমাত্রা ততই বৃদ্ধি পাচ্ছে এবং বৃদ্ধি পেতে পেতে সেটা প্রায় -2 ডিগ্রি সেলসিয়াস, এখানে জিরো একটু সামনে -2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত বিরাজ করে। তাহলে আমরা গ্রাফ থেকে কি দেখতে পাচ্ছি যে আমাদের 1 নম্বর যে লেয়ার, এই 1 নম্বর লেয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা হ্রাস পেতে থাকে এবং সেটা 15 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রায় -56 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত বিরাজ করে। এবং স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে দেখা যাচ্ছে যে যতই উচ্চতা বৃদ্ধি পাচ্ছে ততই কিন্তু তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে এবং এই তাপমাত্রা বৃদ্ধি পেতে 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 -2 ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করতেছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে ইউভি রশ্মির শোষিত বা ইউভি রশ্মির শোষণ। এই ইউভি রশ্মির অক্সিজেন এই লেয়ারে থাকা অক্সিজেন অণু ইউভি রশ্মি শোষণ করে ভেঙে গিয়ে অক্সিজেন পরমাণুতে পরিণত হচ্ছে। এই অক্সিজেন পরমাণু আবার ইউভি রশ্মির প্রভাবে
অক্সিজেনের সাথে বা অক্সিজেন মলিকুলের সাথে যুক্ত হয়ে অস্থায়ী ওজোন গ্যাস তৈরি করতেছে এবং পরবর্তীতে সেটা স্থায়ী ওজোন গ্যাস তৈরি করতেছে। এবং আমরা দেখতেছি এর পরবর্তী যে অঞ্চল মেসোস্ফিয়ারে আবার তাপমাত্রা কমতেছে, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে আবার তাপমাত্রা কমতেছে, কারণ এখানে ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারে যে পরিমাণ গ্রিনহাউস গ্যাস অবস্থান করে ঠিক ওই পরিমাণ গ্রিনহাউস গ্যাস এখানে অবস্থান করে না। কারণ আমরা জানি ভূপৃষ্ঠ থেকে যতই উপরের দিকে যাওয়া যায় মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নিচের দিকের গ্যাসের ঘনত্ব বেশি থাকে এবং যতই উপরের দিকে ওঠা যায় গ্যাসের ঘনত্ব ততই কমতে থাকে। তো গ্যাসের ঘনত্ব কমে যাওয়ার কারণে এখানে থার্ড বডি কম থাকার কারণে যেভাবে স্ট্র্যাটোস্ফিয়ারে অস্থায়ী ওজোন থার্ড বডির সাহায্যে স্থায়ী ওজনে পরিণত হয়, এখানে সেভাবে স্থায়ী ওজনে পরিণত হতে পারে না, ফলে ইউভি রশ্মি সেভাবে শোষিত হতে পারে না। যেহেতু এখানে ইউভি রশ্মি কম পরিমাণে শোষিত হয়, এ কারণেই স্ট্র্যাটোস্ফিয়ারে যেমন উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিল, ঠিক তার উল্টা ঘটনা এখানে ঘটে। উচ্চতা বৃদ্ধির সাথে সাথেই এখানে তাপমাত্রা হ্রাস পেতে থাকে এবং হ্রাস পেতে পেতে এখানে প্রায় -92 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বিরাজ করে। এজন্য আমরা এখন যে স্তরটার সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে মেসোস্ফিয়ার। এই মেসোস্ফিয়ার অঞ্চলকে কোল্ডেস্ট মানে সবচেয়ে বেশি ঠান্ডা হচ্ছে এই লেয়ারে। অর্থাৎ আমরা কী কী শিখলাম? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এখন আমরা শিখব মেসোস্ফিয়ার। তবে মেসোস্ফিয়ারে যে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে যে তাপমাত্রার পরিবর্তন সেটা আমরা অলরেডি শিখে নিলাম। তাহলে এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার, MESOSPHERE, এই মেসোস্ফিয়ার। তো মেসোস্ফিয়ার এর উচ্চতা 50 কিলোমিটার থেকে 85 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আর এর তাপমাত্রা আমরা দেখেই আসলাম -2 ডিগ্রি সেলসিয়াস, গ্রাফে আমরা দেখেছি -2 ডিগ্রি সেলসিয়াস থেকে -92 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে বিরাজ করে। অর্থাৎ সবচেয়ে ঠান্ডাতম বা শীতলতম মণ্ডল হচ্ছে এই মেসোস্ফিয়ার বা মেসোমণ্ডল। এখানে তাপমাত্রা হ্রাসের কারণ বলেই দিলাম আমি কিছুক্ষণ আগে ওই গ্রাফ থেকে, যে স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে যেভাবে গ্রিনহাউস গ্যাস ইউভি রশ্মিকে অ্যাবজর্ব করে, মেসোস্ফিয়ারে সেভাবে ইউভি রশ্মিকে অ্যাবজর্ব করতে পারে না, কারণ এখানে গ্যাসের ঘনত্ব তুলনামূলকভাবে কম থাকে। ফলে এখানে তাপমাত্রা যতই বৃদ্ধি পায়, উচ্চতা যত বৃদ্ধি পায় তাপমাত্রা তত হ্রাস পায় এবং হ্রাস পেতে পেতে -92 ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করে। তবে মেসোস্ফিয়ার হচ্ছে পৃথিবীর জন্য রক্ষা কবচ। কেন পৃথিবীর জন্য রক্ষা কবচ? এর কারণ হচ্ছে মহাশূন্য থেকে ছুটে আসা উল্কাপিণ্ড এই অঞ্চলে এসে ধ্বংস হয়। ফলে উল্কাপিণ্ড মাটিতে পড়ে গিয়ে প্রাণহানি বা পরিবেশের ক্ষয়ক্ষতি করতে পারে না। এজন্যই আমরা বলতে পারি এই মেসোস্ফিয়ার হচ্ছে পৃথিবীর জন্য রক্ষা কবচ, কারণ মহাশূন্য থেকে ছুটে আসা উল্কাপিণ্ড এই অঞ্চলে এসে ধ্বংস হয়। ফলে উল্কাপিণ্ড আর মাটিতে পড়ে গিয়ে প্রাণহানির সৃষ্টি করতে পারে না এবং পরিবেশের জন্য কোনো ক্ষয়ক্ষতি করতে পারে না। এটাই হচ্ছে মেসোস্ফিয়ারের গুরুত্ব। এবারে আমরা শিখব থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের আরেক নাম হচ্ছে আয়নোস। থার্মোস্ফিয়ারের উচ্চতা হচ্ছে 85 কিলোমিটার থেকে 500 কিলোমিটার পর্যন্ত। এখানে তাপমাত্রা 92 থেকে বৃদ্ধি পেয়ে প্রায় 1700 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এখানে তাপমাত্রা অনেক বেশি হয়। এখানে যে সমস্ত যেহেতু আমরা আয়নোস্ফিয়ার বলতেছি, এখানে কোন কোন আয়ন বিরাজ করে? এখানে O2+, NO+,
এবং ও প্লাস এই সমস্ত আয়ন এখানে অবস্থান করে বা এই অঞ্চলে বিরাজ করে। এই অঞ্চলকে আমরা উষ্ণমণ্ডলও বলতে পারি। যেহেতু উষ্ণমণ্ডল হচ্ছে এই জন্য একে থার্মোস্ফিয়ার বা উষ্ণমণ্ডলও বলা যেতে পারে। এর কারণ হচ্ছে এই অঞ্চলে ইউভি লাইট, ভিজিবল লাইট, গামা রে, হাই এনার্জি সোলার রেডিয়েশন সব কিছুর প্রভাব থাকে এবং এই প্রভাবেই গ্যাসীয় অণুর বিয়োজন ও ইলেকট্রন স্থানান্তরের ফলে বিভিন্ন ধরনের ধনাত্মক আয়ন, পরমাণু ও এদের মিশ্রণ পাওয়া যায়। এই যে ধনাত্মক আয়ন এবং এদের মিশ্রণ পাওয়া যায়, এ কারণেই এই অঞ্চলকে আয়নোস্ফিয়ার বলা হয়। এই অঞ্চলে আলোক শক্তির প্রভাবে গ্যাসীয় অণুর বিয়োজন ও আলোর প্রভাবে ইলেকট্রন স্থানান্তর ঘটে। আমরা একটা বিক্রিয়ার মাধ্যমে এটা দেখব। নাইট্রোজেন আলোক শক্তির প্রভাবে নাইট্রোজেন আয়ন তৈরি করবে। এই নাইট্রোজেন আয়ন ইলেকট্রন গ্রহণ করে নাইট্রোজেন পরমাণুতে পরিণত হবে। এই নাইট্রোজেন পরমাণু সমূহ আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড এবং অক্সিজেন পরমাণু তৈরি করবে, আবার নাইট্রিক অক্সাইডের সাথে যুক্ত হয়ে নাইট্রোজেন গ্যাস এবং অক্সিজেন তৈরি করবে। এখন যদি আমরা এখানে এই নাইট্রোজেন প্লাসকে কেটে ডানে বামে কেটে দেই, ইলেকট্রন ডানে বামে যদি আমরা ক্যান্সেল করে দেই, এই নাইট্রোজেন গ্যাস যদি আমরা ক্যান্সেল করে দেই, তাহলে এখানকার এখানকার নাইট্রোজেন কেটে যাবে, এখানকার নাইট্রোজেনের সাথে এখানকার নাইট্রোজেন কেটে গেল, এখানকার নাইট্রিক অক্সাইডের সাথে এখানকার নাইট্রিক অক্সাইড যদি কেটে দেই, তাহলে O2, তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা O2 ভেঙে দুইটা অক্সিজেন পরমাণুতে পরিণত হলো। এভাবেই থার্মোস্ফিয়ারে অনবরত বিক্রিয়া ঘটতেই থাকে। এছাড়াও মহাকাশ গবেষণা কেন্দ্র স্থাপন করা হয় এই অঞ্চলেই। কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট এদের যে কক্ষপথ তা এই থার্মোস্ফিয়ারেই অবস্থিত। আমরা জানি যে বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের আয়ারল্যান্ডের কেনেডি স্পেস সেন্টারের ক্যানাভেরাল থেকে সম্পূর্ণ নতুন একটি রকেট, এর নাম হচ্ছে ফাল্কন 9 এর মাধ্যমে উৎক্ষেপণ করে মহাকাশ গবেষণা ও মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেস এক্স, এটা আমাদের সবার জানা। তো আমাদের এই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এরও কিন্তু অবস্থান এই অঞ্চলে। এই যে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার, এই অঞ্চলেই কিন্তু কৃত্রিম উপগ্রহের যে অরবিট, এই অরবিট কিন্তু এই থার্মোস্ফিয়ার অঞ্চলেই অবস্থিত। এছাড়াও এর আরও একটি বড় ভূমিকা হচ্ছে বায়ুমণ্ডলকে মাধ্যম হিসাবে বিরাজ করে শব্দ তরঙ্গ স্থানান্তরিত হয়, এটা আমরা জানি। অর্থাৎ বায়ুমণ্ডলেই শব্দ তরঙ্গ চলাচল করতে পারে। আবার এই বায়ুমণ্ডলের আয়ন স্তরে বাধাপ্রাপ্ত হয়ে ভূপৃষ্ঠ থেকে পাঠানো বেতার তরঙ্গ পুনরায় পৃথিবীতে ফিরে আসে। এই আয়ন মণ্ডলের কারণেই এই ঘটনাটা ঘটে। এজন্যই আমাদের বিভিন্ন প্রেরণ, যেমন টিভি বা রেডিও, এই যে প্রচার হয় এই আয়নমণ্ডল থেকে, সেটা আবার পৃথিবীতে ফিরে আসে। এবারে আমরা জানব আমাদের সর্বশেষ যে লেয়ার, সেটা হচ্ছে এক্সোস্ফিয়ার। এই এক্সোস্ফিয়ারের উচ্চতা হচ্ছে 500 কিলোমিটারের উপরে, যে অংশটা সেটাই হচ্ছে এক্সোস্ফিয়ার। এখানে তাপমাত্রা 1700 ডিগ্রি সেলসিয়াসের উপরে। এখানে বায়ুর ঘনত্ব অত্যন্ত কম। সৌর বিকিরণের জন্য এই অঞ্চলের তাপমাত্রা অত্যন্ত বেশি থাকে এবং এটা 1700 ডিগ্রি সেলসিয়াসের উপরে। এখানে শুধুমাত্র হাইড্রোজেন এবং হিলিয়াম
গ্যাসের অস্তিত্ব পাওয়া যায়, এছাড়া অন্য কোনো গ্যাসের অস্তিত্ব এখানে খুঁজে পাওয়া যায় না। তো আমরা আজকে কী শিখলাম? আমরা শিখলাম বায়ুমণ্ডল কাকে বলে, বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান এবং কোন উপাদান কীরকম পার্সেন্টেজে থাকে। এছাড়াও আমরা জানতে পারলাম বায়ুমণ্ডলের স্তর সম্পর্কে এবং কোন স্তরের ভূমিকা কী, এসব আমরা জানতে পারলাম। আগামী দিন আমরা এই চ্যাপ্টারের পরবর্তী ক্লাস সম্পর্কে জানতে পারবো। তোমরা বাসায় ভালোভাবে বই পড়বে এবং আমাদের ন্যাশনাল কলেজের যে অনলাইন ভিত্তিক ক্লাস, এই ক্লাসগুলো ফলো করবে। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।